আপনারা দেখছেন কড়া খবর। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুদীপ্ত গুহ। আপনারা তো ওনাকে চেনেনি, উনি খুব পরিচিত একজন। স্যার, আমি যে প্রশ্নটা আপনাকে করতে যাচ্ছি তা হলো, এই যে রেড রোডে যোগা দিবস পালনের যে 7 দিন ধরে রেড রোড বন্ধ, এই নিয়ে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। সেখানে সিপিএমেরা বেশিরভাগ সিপিএমেরা কিন্তু এটা প্রশ্ন তুলছে যে রেড রোডে নামাজ পড়ার সময় বিজেপিরা কিন্তু বিরোধিতা করেছিল বন্ধ থাকার জন্য। এখন যোগা দিবস পালন হচ্ছে, তাও 7 দিন ধরে বন্ধ রেখে, মানে এটা কেন? এখানে এই ক্ষেত্রে কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও দেখা গেছে যে কোর্টে গিয়ে সওয়াল করে। প্রথম কথা হচ্ছে যে মনে রাখতে হবে এই দেশটা হিন্দু বাঙালির দেশ, হিন্দুদের দেশ। দেশ ভাগের সময় তারা বলেছিল যে আমরা এই দেশে থাকতে চাই না, আমাদের আলাদা দেশ চাই। তাদের আলাদা দেশ করে দেওয়া হয়েছে, তারা চলে যাক সেখানে গিয়ে নামাজ পড়ুক। এখানে তো আমাদের রুল চলবে, এটা নিয়ে কোনো কথা নেই। এটা আনফর্চুনেটলি এটাকে সেকুলার এবং সোশ্যালিস্ট বানানো হয়েছিল, কিন্তু এটা হিন্দুদের দেশ এবং যোগা এখানে তো মানতে হবে, আমাদের রুল মানতে হবে। এখানে অন্য কোনো রুলিং নেই। তাদের তো জায়গা দিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ে তারা করুক। তারা যেন না ভাবে যে এই দেশে তাদের কোনোরকম জমিদারি আছে। বেঙ্গলটাকে দখল করার চেষ্টা করছিল মমতা ব্যানার্জি, এবার যদি ক্ষমতায় আসেন দখল করে ফেলতো। অলরেডি ইউনিফর্ম পরা শুরু করেছিল আরবীয়দের মতো, এটসেট্রা, জোরে মাইক বাজানো, ভয়ঙ্কর রকমের অত্যাচার শুরু করেছিল। কিন্তু এখন মোটামুটি অত্যাচারের দিন শেষ। দেশটা আমাদের, এটা বুঝতে হবে। ফলে রুল তো আমরা ঠিক করবো। কিন্তু এই যে 7 দিন ধরে বন্ধ করে রেড রোড বন্ধ করে যোগা দিবস পালন, এখানে তারা কিন্তু প্রশ্ন তুলছে যে রীতিমতো আমরা দেখেছি শতরূপ ঘোষকে, উনি বলছেন যে ডিগবাজি খাবে, এরকম একটা শব্দও উনি ব্যবহার করেছেন। দূর ওর কথার কোনো উত্তর দেবো না। ও তো ফার্স্ট্রেটেড লোক। ওর কথা, ওরা আগে 5% ভোট পাক, ঠিক আছে? ও 2 থেকে 5-এর মধ্যে ঘুরছে, তো এদের কথা কোনো উত্তর দেবো না। হবে ব্যাস, এটা আমাদের রুল, এটা হবে। একসময় ওরা লক্ষ লক্ষ হিন্দুদের জমি ভূমি সংস্কারের নাম করে কেড়ে মুসলমানদের দিয়ে দিয়েছিল, এবং আজকে গ্রামের দিকে হিন্দুর থেকে মুসলমানের সংখ্যা বেশি। আমরা সব রিভার্স করবো। এরা যেখানে যায়, এই বামপন্থীরা, সেখানে গন্ডগোল পাকায়। এরা পুরো ইউরোপে আজকে যে গন্ডগোল চলছে তার জন্য ওখানকার সোশ্যালিস্ট এবং বিভিন্ন সোশ্যাল ডেমোক্রেট পার্টি বা লেবার পার্টি এরা মানে রেসপন্সিবল। আমেরিকাতে ডেমোক্রেট পার্টি, তারা এই জিনিস করেছে, ইলেকট্রিস্ট এক্সেট্রা। এখানে ওই মুসলমানদের মাথায় তোলা ইত্যাদি সব এদের বহুদিনের এদের টপিক। এদের কথা কোনো উত্তরই দেবো না। আমরা রুল করছি, আমরা ঠিক করবো যে আমরা কে কি করবো, কে না করবো। এক্ষেত্রে বলা হচ্ছে, হ্যাঁ আপনারা পাওয়ারে চলে এসেছেন, তো ক্ষমতায় চলে এসেছেন, তার জন্য আপনাদের হিসাব মতো কাজ হচ্ছে। হ্যাঁ, নিশ্চয়ই। আমরা ক্ষমতায় এসেছি, আমাদের কথা, আমরা কারোর উপর অত্যাচার করছি না। আমরা সাইবারির মতো কাউকে কেটে তার রক্ত খাওয়াচ্ছি না। ভোটের পর আমরা কোনো গন্ডগোল করিনি। এরা একসময় এদের এগেনস্টে ভোট দিলে হাত কেটে ফেলতো লোকের। 55,000 খুন করেছে। এখানে কোনো খুন খারাপি নেই, কিচ্ছু নেই। ম্যাক্সিমাম লোককে একটা দুটো ডিম মেরেছিল। অত্যন্ত ভদ্র। আমরা সেটাও আস্তে আস্তে মানুষকে বলছি যে আপনারা, মানুষের তো ক্ষোভ, 49 বছরের ক্ষোভ। এরা মরিচঝাপিতে 700-800 লোককে খুন করেছে, বিজন সেতুতে সাধুদের খুন করেছে, ঠিক আছে? আমরা সেসব করছি না। আমরা কিন্তু একটা জিনিস মানতে হবে, দেশটা আমাদের, এটা মানতে হবে। আমেরিকা খ্রিস্টানদের দেশ, ঠিক আছে? ইউরোপের দেশগুলো খ্রিস্টানদের দেশ। একটা তো হিন্দু রাষ্ট্র থাকবেই। আর এখানে কোনো রকম, মানে তাদের দুটো দেশ দিয়ে দেওয়া হয়েছে। আমি আবার বলছি, পাকিস্তান এবং বাংলাদেশ দুটো দেশ দেওয়া হয়েছে। এখানে যেন কোনো রকম অধিকার তারা না ফলায়। আস্তে আস্তে আগামী দিনে আমি বলছি ভারতবর্ষে আসবে ওই অভিন্ন দিওয়ানি বিধি, সে নিয়ে কাজ হচ্ছে। কোনো রংবাজি চলবে না এখানে থাকতে গেলে। এটা হিন্দুদের দেশ, সেভাবে থাকতে হবে। কিন্তু এখানেই তো প্রশ্নটা উঠছে যে মানে সিপিএম থেকে আরো যে বিরোধী, তারা কিন্তু বলে যে এটা সেকুলার দেশ, ভারতবর্ষ সেকুলার দেশ, এখানে কোনো হিন্দু রাষ্ট্র তৈরি হবে না। প্রথম কথা হচ্ছে, তাদের কথা আমরা কোনো উত্তর দেবো না। এটা আনফর্চুনেটলি এটা সেকুলার দেশ। বাবা সাহেব আম্বেদকর বলেছিলেন যে এটা সেকুলার না করতে। ইন্দিরা গান্ধী সেই সময় কেজিবির প্রেসারে জরুরি অবস্থা জারি করে এই বামেদের সঙ্গে নিয়ে দেশটাকে সেকুলার এবং সোশ্যালিস্ট করেছেন। 1991-এর পর তো সোশ্যালিস্ট শব্দটা রাখার কোনো মানেই হয় না। উই আর নো মোর সোশ্যালিস্ট, ঠিক আছে? সেকেন্ড হলো সেকুলার কিসের সেকুলার? বাংলাদেশ সেকুলার, পাকিস্তান সেকুলার? আমাদের থেকে ভাগ হয়ে গেছে। পাকিস্তানে আজকে 2% হিন্দু থাকে। তারা নেহেরু লিয়াকত আলী চুক্তি মেনেছে। বাংলাদেশে আজও পুজোর সময়, আপনারাই পুজো আসছে দেখবেন,
দুর্গাপুজোয় এই ভাঙবে সেই ভাঙবে, এখানে ওখানে ওদের ধর্মগ্রন্থ রাখবে, রেখে একে কাটবে ওকে কাটবে, কুপিয়ে কেটেছিল 2 বছর আগে। তখন কোথায় ছিল এদের প্রতিবাদ? এরা সব ধর্মদ্রোহী, এরা অত্যন্ত অধার্মিক মানুষ। এরা 2 থেকে 5% এর বেশি হোক, তারপর দেখা যাবে। আমাদের এই ল্যান্ড বাঙালি হিন্দুর শেষ ল্যান্ড। ইসরায়েল যেমন ইহুদিদের ল্যান্ড, আমি আবার বলছি, ইসরায়েল যেমন ইহুদিদের ল্যান্ড, পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালিদের ল্যান্ড। এখানে আমরা ঠিক করবো কিভাবে রুল চলবে, আর কেউ ঠিক করবে না। আমরা এদের কথা কোনো উত্তরই দেবো না। ওরা প্রশ্ন করবে, আমরা উত্তর দেবো না। আমাদের যেটা করার আমরা সেটা করবো। রীতিমতো এখানে আমি নাম করেই বলছি যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কোর্টে গিয়েছিলেন, সেখানে অমৃতা সিনহা তাকে একটা কথা বলেন, মানে এক্ষেত্রে আপনারা কি বলছেন? কি বলেছেন অমৃতা সিনহা? উনি একটা উদাহরণ দিয়েছেন যে যেমন ভ্যালেন্টাইন্স ডে, এরকম একটা ব্যাপার আমরা দেখেছি। হ্যাঁ, আমি বলছি দেখুন, এটা প্রথমত যোগাডে এটা হিন্দুদের কোনো রুল না। এটা মানুষদের সুস্থ থাকে এক্সেপ্টটা তার ব্যাপারে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরকার ঠিক করবে, কোথায় কি হবে হবে না, অন্য কেউ ঠিক করবে না। যখন ওরা ক্ষমতায় ছিল ওরা প্রতিটি স্টেজে রুল ভাঙত। আমরা রুল ভাঙিনি, আমরা মানে আইনের শাসন চালাচ্ছি। এখানে ওই শুক্রবার গিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া, প্রতি শুক্রবার রাস্তা বন্ধ করতে, কোথায় সেসব গেল কোথায়? এই যে শুক্রবার করে রাস্তা বন্ধ করা, যেখানে ইচ্ছা একটা মসজিদ বানিয়ে দেওয়া, মাজার বানিয়ে দেওয়া, যেখানে ইচ্ছা একটা খারিজি মাদ্রাসা, এই সব খারিজি মাদ্রাসা তুলবো আমরা। একটা খারিজি মাদ্রাসা এখানে থাকবে না। প্রশ্ন আপনারা তৈরি করুন, একের পর এক প্রশ্ন তৈরি করুন, 10টা প্রশ্ন তৈরি করুন, 100টা প্রশ্ন তৈরি করুন, 1000টা প্রশ্ন তৈরি করুন, একটা প্রশ্নের উত্তর আমরা দেবো না। কোনো প্রশ্নের উত্তর আমরা দেবো না। আমি আবার বলছি, ইসরায়েল যেমন ইহুদিদের ল্যান্ড, পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালিদের শেষ ল্যান্ড। একবার এটা থেকে আমরা বেরিয়ে গেলে আর আসতে পারবো না। বলে আমরা এটাকে এনশিওর করবো, অ্যাবসোলিউটলি এনশিওর করবো যে এই ল্যান্ডে আমরা যেভাবে বলবো সেভাবে চলবে। কোনো আইন ভাঙবো না, কারোর উপর অত্যাচার না। আপনারা দেখেছেন ভোটের পর, এই প্রথমবার ভোটের পর কোনো অত্যাচার হয়নি, কিচ্ছু হয়নি কারোর উপর। কিন্তু আমি আবার বলে দিচ্ছি, এটা নিয়ে কোনো যেন সন্দেহ না থাকে যে ওরা একটা প্রশ্ন করুক, 10টা করুক, 100টা করুক, 1000টা করুক, কমিউনিস্টদের কোনো প্রশ্নের উত্তর আমরা দেবো না। আরেকটি প্রশ্নে আমি যাচ্ছি। আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু হকার উচ্ছেদকে কেন্দ্র করে উনি প্রতিবাদে নেমেছিলেন। সেখানে দেখা গেল ওনার দলের যে পতাকা সেটা পর্যন্ত কারো হাতে ছিল না, একজনের হাতে মাত্র ছিল তৃণমূলের পতাকাটা। সেটা দেখা গেছে, মানে তৃণমূল এখানে ভেঙে খান, তাও কিন্তু উনি রাস্তায় নেমে প্রতিবাদ করছেন হকার। এটা প্রথম কথা, আপনি ভালো করে উপর থেকে যে ফটোটা তোলা হয়েছিল দেখবেন, টোটাল যদি 100টা লোক থাকে তার মধ্যে 40 জন হলো জার্নালিস্ট এবং পুলিশ। বাকি যে 60 জন লোক আছে ওদের নিজেদের লোক, একজন হকার পাবেন না। ওরা যে ওখানে বের করেছে, কোনো হকার নেই। দোলা সেন হকার জীবনে কোনোদিন কাজ করেনি। দোলা সেন জিজ্ঞেস করুন তো, দোলা সেন সারা জীবনে কোথাও চাকরি করেছে নাকি? কোনো কাজ করেনি। এটা নাকি লেবার লিডার। যে জীবনে লেবারই হয়নি সে আবার লেবার কি করে হয়? যে জীবনে হকার হয়নি সে কি করে? মমতা ব্যানার্জি কোনোদিন কোথাও চাকরি করেনি। এটা হকার না লেবার? এতদিন মমতা ব্যানার্জি মনে ছিল না এই লোকগুলোর জন্য? যখন আপনি 15 বছর কোনো কোম্পানি পশ্চিমবঙ্গে আসতে দেননি, যখন আপনি সিঙ্গুর থেকে টাটাকে ভাগিয়েছিলেন, তখন আপনার মনে ছিল না? এখন আপনার মনে পড়েছে গরিব লোকেদের জন্য এতগুলো লোক হকারি করে খাচ্ছে কেন? কারণ এখানে অন্য কোনো প্রফেশন নেই, কোনো অধিকার নেই ওনাদের। এবং আপনি দেখবেন ওনাদের এই মিছিলে কেউ আসেনি। এই যে এত হকার যাদের সরিয়ে দেওয়া হয়েছে, তারা কেউ এসছে মিছিলে? কেউ মিছিলে আসেনি। কারণ তারা জানে মমতা ব্যানার্জিকে সমর্থন করে লাভ নেই। তাদের আজকে দুরবস্থার কারণ মমতা ব্যানার্জি নিজেই। এক্ষেত্রে আমরা কিন্তু মানে সূত্র মারফত একটা কথা আমরা জানতে পারছি যে সেই যে অভয়াকাণ্ডের সাথে জড়িত মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি বাড়ির একজন, যার তরুণ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যকে ফোনের পর ফোনে ছিলেন, মানে এক্ষেত্রে আপনার কি? না, সে তো মানে ওর মাই বলছে। এতদিন পর্যন্ত দেখুন, আমি বহুদিন আগে প্রতিটি মিডিয়াকে বলেছিলাম যে সঞ্জয় রায় যাকে ধরেছে, সঞ্জয় রায় নির্দোষ, অ্যাবসলিউটলি নির্দোষ। এবং ওই হসপিটালের প্রত্যেকে জানে কে খুন করেছে, কিন্তু এতদিন পর্যন্ত কেউ বেরিয়ে এসে সাক্ষী দিচ্ছিল না। আজকের দিনে যখন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে চলে গেছে বলে কিন্তু আজকে এই বিচার পদ্ধতিটা শুরু হতে পারছে। কারণ এতদিন ভয়ে, কারণ দেখুন আমি জানি কে খুন করেছে, আপনি জানেন কে খুন করেছেন, প্রত্যেকটা জার্নালিস্ট জানে কে খুন করেছে, পলিটিক্যাল লোকেরা জানে কে খুন করেছে, কারো পক্ষে। এবং আমরা যদি সাক্ষী দিই, আমাদের সাক্ষী গ্রাহ্য হবে না। কার সাক্ষী গ্রাহ্য হবে? যারা নাকি ওই দিন হসপিটালে ছিল,
কারণ অন্যান্য যে এভিডেন্স আছে সেগুলো এরা সব মুছে দিয়েছে। আজকে এতদিন পর যেহেতু নাকি আজ শুভেন্দু অধিকারী মহাশয় এখানকার মুখ্যমন্ত্রী হয়েছেন, মানুষ ভয় ছেড়ে এগিয়ে আসছে, তারা বলছে আমরা চাকরি দেবো। সেই জন্য ওর মা আজকে বলতে পারলেন, বুঝলে ভাবতে পারেন ডেড বডিটা ধরে পুড়িয়ে দিল, এমনি এমনি পুড়িয়েছে, এখন ভয় আছে কেন পুড়িয়েছে। ওই আকাশে অবোধ ব্যানার্জি না কে আছে, সেই অবোধ ব্যানার্জি ওখানে ছিল, সেই জন্য। কিন্তু ওর মা বলেছে তদন্ত হোক, এবার তদন্তের এবার গতি নেবে এবং এটা খুব বড় জায়গায় যাবে, বড় মাথা। এবং মমতা ব্যানার্জিকে এখানে মমতা ব্যানার্জিকে চার্জশিট দিতে হবে। কেন মমতা ব্যানার্জি রাত্রে ফোন করলেন? উনি বলেছেন আমি সারা রাত ফোনের মধ্যে ছিলাম। কাকে ফোন করেছেন, কটা ফোন করেছেন, কোন ফোন থেকে ফোন করেছেন, কেন ফোন করেছেন? এতগুলো লোক মারা যাচ্ছে, আপনি তো ফোন করেন না, হঠাৎ এবার ফোন করলেন কেন? গ্রিন করিডোর যে তৈরি হলো, এই গ্রিন করিডোর কার নির্দেশ হয়েছে? আপনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি গ্রিন করিডোর করতে বলেছেন। ওই যে ওটা ভাঙা হয়েছে, ওই বিল্ডিংটা কে ভেঙেছে, কার লোকেরা গিয়ে ভেঙেছে? উত্তর দিতে হবে, প্রত্যেকটা উত্তর দিতে হবে এবং ওনাকে উত্তর দিতে হবে, ওনার ইনস্ট্রাকশনে হয়েছে। এক্ষেত্রে কি মমতা বন্দ্যোপাধ্যায়েরও জেলে যাওয়ার সম্ভাবনা আছে? 100%। কারণ নতুন যে ল হয়েছে, ইন্ডিয়ান পিনাল কোডের জায়গায় যে নতুন যে আমাদের সংহিতা এসছে, সেখানে বলা আছে যে খুন করা এবং খুনের যে আপনার প্রমাণ লোপাট করা, দুটোর জন্য কিন্তু একই শাস্তি। সেই শাস্তি ওনাকে পেতে হবে, সেই শাস্তি ওনাকে পেতে হবে। আমি বলছি তো, এবং আমি আরেকটা কথা বলছি যেটা আমি আগের দিনও বলেছিলাম আপনাদের, গত 15 বছরে যা যা গন্ডগোল হয়েছে, আমরা এই অভিষেক, বালু এটসেট্রা এটসেট্রা, এদের কারো কেউ রেসপন্সিবল না, একমাত্র রেসপন্সিবল মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি যত গন্ডগোল হয়েছে সবকিছু মূলে মমতা ব্যানার্জি। কারণ মমতা ব্যানার্জি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশনটাকে শেষ করে দিয়েছেন, এটাকে ব্যানার্জি বাড়ি শাসন করে দিয়েছেন, তার ফল আমরা ভুগছি। স্যার, আমি একটা অন্য প্রশ্নে যাচ্ছি। আমরা দেখলাম জগন্নাথ ধাম, দীঘার জগন্নাথ ধাম থেকে একজন গ্রেপ্তার হলেন, মানে সেখানে জগন্নাথ ধামে গিয়েও কিন্তু তিনি রেহাই পেলেন না। জগন্নাথ ধামে কে গ্রেপ্তার হয়েছে? ওই হ্যাঁ স্বরূপ। ও আচ্ছা আচ্ছা, আপনি ওর কথা, ও দীঘা না পুরীতে গ্রেপ্তার হয়েছে? আমি যাইনি। হ্যাঁ হ্যাঁ, পুরীতে গ্রেপ্তার হয়েছে। না, ও তো দেখুন, এরা পালাবে বলছে, এরা কি পালাতে পারবে? কখনো পালানো সম্ভব। এই সুশান্ত ঘোষ তো ভয়ঙ্কর ক্রিমিনাল, ওই পুরো জায়গাটাকে শেষ করে দিয়েছে। মানে ধামে গিয়েও আটকাতে পারলেন না, নিজেকে বাঁচাতে পারলেন না। ভগবান বাঁচায় কখনো? ভগবান এই ধরনের পাপীকে কখনো বাঁচায়? ভগবানের কাজ তো ধর্ম করা। ভগবান যখন নিজের সারথী হিসেবে নেমেছেন, তখনও তিনি ধর্মের পক্ষে গেছেন, অধর্মের পক্ষে যায়নি। সে অধার্মিক লোক, এরা শেষ করে দিয়েছে একটা সমাজকে। এদিকে অরূপ বিশ্বাসের নামে কিন্তু যে টিম মেসির যে টিম, তারাও কিন্তু কেস দায়ের করেছে, কারণ মেসির গায়ে নাকি আঁচড়ের দাগ পাওয়া গিয়েছিল। দেখুন, প্রথমত অরূপ বিশ্বাস এই সাহসটা বের করে। আজকে বোম্বেতে হয়েছে, হায়দ্রাবাদে হয়েছে, কোথাও এই গন্ডগোল হয়নি। এরা ভেবেছে জমিদারি আমাদের, আমরা যা ইচ্ছা করতে পারি। প্রথমত ওই দিন সব টিকিটগুলো তুলে রেখেছিল, সেখান থেকে টাকা পয়সা তুলেছে। দ্বিতীয়ত মাঠে ঢোকার পারমিশন আইন বলে কিছু নেই, তুমি যা ইচ্ছা করতে পারো। ওকে জেলে ঢোকানো, এবং অরূপ বিশ্বাসের পাপের কোনো শেষ নেই। অরূপ বিশ্বাসের পাপের কোনো শেষ নেই, মানে ও যে কি পাপই কল্পনা করতে পারবে না ও এবং ওর ভাই সৌরভ বিশ্বাস। এও যাবজ্জীবন খাটানো উচিত, যাবজ্জীবন কম পড়ে যাবে। ওরা যা অন্যায় করেছে, ওদের যদি প্রপার বিচার হয়, প্রত্যেকটা যদি ঠিকঠাক ইয়ে পড়ে, মানে যাবজ্জীবন কম পড়ে যাবে, জেল থেকে বেরোবে না। একেবারে ব্র্যান্ডেড ক্রিমিনাল, এবং এদের এই ক্রিমিনালদের মাথায় তুলেছেন মমতা ব্যানার্জি। মানে ক্রিমিনালদের মাথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন বলে এসেছিলেন যে যা কিছু দুর্নীতি বা যা কিছু চুরি দুর্নীতি হচ্ছে আমি কিছুই খবর পাই। আমি আপনাকে বলছি, যত দুর্নীতি, যত কিছু, সবকিছুর মূল মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জি যখনই হেরেছেন, উনি অন্য কারোর উপর দোষ দিয়েছেন। 1991-তে উনি যখন হেরেছেন, উনি সোহেন মিত্রের উপর দোষ দিয়েছেন। 96 সোহেন মিত্র, 98-তে উনি বিজেপির সঙ্গে গেলেন, উনি বললেন বিজেপি থাকার জন্য উনি হেরেছেন, তখন সিদ্ধার্থের সঙ্গে গন্ডগোল শুরু করলেন। 98, 99, 2001-এ আবার কংগ্রেসের হাত ধরলেন, সোহেন মিত্রকে দোষ দিলেন। 2004-06 উনি আবার দোষ দিলেন উনি বিজেপিকে। ঠিক আছে, তো উনি এবার যখন নাকি 2011-তে জিতলেন, উনি কংগ্রেসের হাত ধরেছেন, এসোসিয়াই হাত ধরেছেন, নকশালের, তখন কাউকে ক্রেডিট দেবেন না। তখন বলছে উনি নাকি একা লড়াই করে। আপনি 19 বছর ফেল করে 19 বছর পর আপনি জিতেছেন, আর আপনি বললেন আপনি একা জিতেছেন। তখন কংগ্রেসকে কোনো ক্রেডিট দিল না, কংগ্রেসকে ডাম্প করে দিয়ে বেরিয়ে চলে এলো। আবার রিকিং করে বুক দখল করে দিচ্ছেন, তখন নিজের গিয়ে। এবং উনি সারা জীবন অন্যকে দোষ দিয়ে এসছেন। এখন যেমন অভিষেক ব্যানার্জিকে দোষ দিচ্ছেন, উনি খুব ভালো, অভিষেক ব্যানার্জি খুব খারাপ।
আমি বলছি সবকিছুর মূলে মমতা ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জিকে উনি তৈরি করেছেন। অভিষেক ব্যানার্জি ওনার তৈরি একটা ছায়া। উনি জানেন যে যাতে নাকি অভিষেক ব্যানার্জিকে লোকে দোষ দেয়, ওনাকে না দোষ দেয়, এইভাবে উনি পুরো সিস্টেমটাকে উনি ক্রিয়েট করেছেন। ও অভিষেককে মাথায় তুলেছেন, অভিষেককে দিয়ে ভুল কাজ করিয়েছেন, যাতে নাকি পুরো দোষটা অভিষেকের গায়ে পড়ে। সবকিছু যত অন্যায় যত কিছু সবকিছুর মূল মমতা ব্যানার্জি, নট অভিষেক ব্যানার্জি। আপনি বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে উনি চুরি দুর্নীতি বা উনি যা কিছু করেছেন সবকিছু মমতা বন্দ্যোপাধ্যায় আস্কারাতে? 100%, আমি 99.99% বলছি না। মমতা ব্যানার্জি সব জানতেন এবং উনি ওনার পুরো পরিবারকে, নইটাই দেখুন না, এই অশেষ ব্যানার্জি নাকি যে খুন করেছে তাকে বাঁচানোর জন্য এত বড় একটা আবেশ ব্যানার্জি, তাকে বাঁচানোর জন্য উনি এত কিছু করেন। ওই ব্যানার্জি পরিবার যেখানে যত দুর্নীতি করেছে সবকিছুর মূলে মমতা ব্যানার্জি। মানে যত রস্যের গোড়া হচ্ছে মমতা ব্যানার্জির ভাইপোরা না, মমতা ব্যানার্জি নিজে, ওনার দলের ক্যাডার, ওনার ভাইপোরা, ওনার বাড়ির লোক যে যত অন্যায় করেছে, আমি বলছি এই অন্যায়ের কারণ মমতা ব্যানার্জি। উনি এখন এর উপর বালুকে দোষ দিচ্ছেন, একে দোষ দিচ্ছেন, কুণাল ঘোষকে লোকে ডিম ছুটছে, উনি সাধু সাজছেন। উনি সাধু নন, উনি আসল গন্ডগোলের মূলে উনি 99%, বাকি সবাই মিলে 1%। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেন করছে আপনার মনে হয়? মানে বাঁচার জন্য, মানে যাতে মানুষ, উনি ক্ষমতা লোভী, বরাবর উনি ক্ষমতা লোভী এবং উনি ক্ষমতার জন্য যা ইচ্ছে তাই করতে পারেন। উনি ক্ষমতার জন্য যাকে ইচ্ছে তুলতে পারেন, যাকে ইচ্ছে ডোবাতে পারেন। এই নারদা হয়েছে, নারদাটাও মমতা ব্যানার্জি। নারদাটা মমতা নিজের দলের লোককে চাঁদা ফাঁদা দিতে পাঠিয়েছিলেন, পাঠিয়ে সবাই ফাঁসিয়ে দিয়েছেন যাতে ওদের রাজনীতি থেকে বিদায় করে দেওয়া যায়। কুণাল ঘোষ, মদন মিত্র আজকে ওনার সঙ্গে আছে, সবাই চলে গেছে, এরা দুটো লোক আছে। এই হ্যাঁ, এবার দোলা সেন তো অন্য দল থেকে এসছে, কুণাল আর মদন মিত্র এই দুটো লোককে শেষ করে দিয়েছে, মানে সব দিক থেকে শেষ করে দিয়েছে মমতা ব্যানার্জি। এদের ইমেজ শেষ করে দিয়েছে, এদের মানে শেষ করে দিয়েছে। আমি বললে একটা বিতর্ক তৈরি হয়ে যাবে। আপনি বলুন তো, কুণাল ঘোষ কি দোষ করেছে 3.5 বছর জেল খাটলো? কুণাল ঘোষ তো একটা কোম্পানির ডাইরেক্টর ছিল, যে কোম্পানি ইনভেস্ট করেছে সারদা। তাহলে সারদাকে মাথায় তুলেছেন আপনি, আপনার তো জেল খাটা উচিত। কুণাল ঘোষ 3.5 বছর জেল খাটে চলে গেল। কুণাল ঘোষের উপর চোর ট্যাগ, আর উনি সৎ বলে চালাচ্ছে। মূল গন্ডগোল তো উনি। তাও তো আমি বলছি আজকে কুণাল ঘোষ এত কিছু, ওকে আমরা সহ্য করতে পারি না, এই সেই সব, তারপরে কুণাল ঘোষের কিছুটা এথিক্স আছে, এখন মমতা ব্যানার্জির সঙ্গে সে আছে। বাকিটা ছেড়ে চলে গেছে। আর ছেড়ে চলে গেছে নাকি উনি সবাইকে ছেড়ে চলে যেতে বলছেন যে তোরা চলে যা তৃণমূলে, তাই বিজেপিতে বা এদের সঙ্গে, তারা তোরা কেস খাবি না, হয়তো এইসব প্ল্যান করে নিজের বাড়ির লোকেদের বলছে করে যা, গিয়ে বিজেপির সঙ্গে রিলেশন ভালো কর, ভগবান। অন্যদিকে আমরা দেখলাম যে শতাব্দী থেকে রচনা বন্দ্যোপাধ্যায় তারা বলছেন যে তারা দলে থেকে কাজ করতে পারছিলেন না, দলে থেকে তারা দম বন্ধ হয়ে আসছিল। রচনা ব্যানার্জি বিশেষ করে তিনি বলছেন যে আমার দম বন্ধ হয়ে আসছিল, কাজ করতে পারছিলাম না। বিজেপি খুব ভালো কাজ করছে, শতাব্দী রায়ের ঘোষে একই কথা। যে গভর্নমেন্ট 15 বছর কাজই করেনি, সেখানে কাজটা করবে কি করে? তা আপনারা যখন পার্টি জয়েন করেছিলেন তখন জানতেন না? শতাব্দী তো আগে থেকে জয়েন করেছেন 2009-তে। শতাব্দী যদি জানতেন যে না, অনেকদিন আগে ওনার ছেড়ে দেওয়া উচিত ছিল, ছাড়েননি কেন উনি? রচনা বন্দ্যোপাধ্যায় যখন জয়েন করেছে তখন 13 বছর এই গভর্নমেন্টের আয়ু চলে গেছে। উনি জানেন না এই গভর্নমেন্ট কোনো কাজ করে না? ওনার টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে উনি দেখেননি যে কিভাবে টালিগঞ্জ ইন্ডাস্ট্রি চলছে? তখন ফল খেয়েছেন, ক্ষীর খেয়েছেন। এবার এসে যে গভর্নমেন্ট চলে গেছেন, উল্টো কথা বলছেন। এরা সব স্বার্থপর, কতগুলো বাদ। এবং মমতা ব্যানার্জির টার্গেটই হলো কোথা থেকে কত খারাপ লোক আছে তাদের এনে বসা হবে। খারাপ লোকেরা ছেড়ে চলে গেছে। তো মমতা ব্যানার্জির টার্গেটই হলো খারাপ লোকেদের শেল্টার দেওয়া। খারাপ লোকেরা খারাপ লোকের মতো কাজ করেছে, তারা বেইমানি করে বেরিয়ে গেছে। এই যে সবাই চলে যাচ্ছে, দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একা হয়ে যাচ্ছেন, সেখানে দাঁড়িয়ে কুণাল ঘোষ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কুণাল ঘোষ এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা বলছে আমরা চুরি করিনি, আমরা দোষ করিনি, তবুও লোকের কাছে, জনগণের কাছে আমাদেরকে চোর শুনতে হচ্ছে, চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। আমরা রীতিমতো দেখলাম কিছুদিন আগের ঘটনা, কুণাল ঘোষকে পুরো একদম ডিম ভাঙা হলো কুণাল ঘোষের উপর, এবং কুণাল ঘোষ তার সেক্ষেত্রে কিন্তু আইনি পদক্ষেপও নিয়েছেন। আমরা যতদূর জেনেছি যে সেই ছেলে দুটিকে নাকি গ্রেপ্তার করা হয়েছে। দেখুন, কুণাল যদিও খুব বদনাম, কিন্তু অফিসিয়ালি তো কুণালকে আপনি চোর বলতে পারেন, প্রমাণ করতে হবে। এবং কুণালের এই কেসটা, কুণাল একটা কোম্পানিতে চাকরি করতো, যেই কোম্পানি আপনার ছিল, মানে উনি সেখানে চাকরি করতেন যেখানে একটা চিটফান্ড ইনভেস্ট করতো। এখানে ওনার প্র্যাকটিক্যালি কিছু করার নেই। তারপরে মমতা ব্যানার্জি ওখানে 3.5 বছর ওনাকে জেল কাটিয়েছে, কোনো ব্যক্তিগত কারণ। বাকি সবাইকে সেন্ট্রাল গভর্নমেন্ট জেলে পাঠিয়েছে, কিন্তু এই লোকটাকে মমতা ব্যানার্জি জেলে পাঠিয়েছে। কল্যাণ ব্যানার্জি ছেড়ে যাবেটা কোথায়? কল্যাণ ব্যানার্জি রাজ্য সরকার থেকে প্রচুর সুবিধা নিয়েছে,
বিভিন্ন রাজ্য সরকারের কেস লড়তো, এই লড়তো, প্রচুর সুবিধা নিয়েছে। যাবে কোথায় কল্যাণ ব্যানার্জি? শুনুন, কল্যাণ ব্যানার্জি, মহুয়া মৈত্র, এরা এমন অ্যাক্টিং করেছে, এদের যাওয়ার কোনো রাস্তা নেই। মানুষ রাস্তায় গেলে তুলে দেবে। মহুয়া মৈত্রর কথায় আসি। মহুয়া মৈত্র কিছুদিন আগে একটা ভিডিও করে উনি বলেছেন যে ডিম কে কে মারছে বা ডিম নিয়ে দাঁড়িয়ে আছে তাদেরকে কিন্তু নোটিশ করা হচ্ছে এবং চিহ্নিত করে রাখা হচ্ছে, তাদের বিরুদ্ধে তারা কিন্তু পদক্ষেপ নেবে। নেই পদক্ষেপ, নিয়ে দেখুন না, আটকাতে পারেননি। পালিয়ে গেছেন তো উনি, শুনলাম লন্ডনে পালিয়ে গেছেন। তো লন্ডনে কেন পালালেন আপনি? এখানে থাকুন, দেখুন ডিম খেলে কেস দিনে দেবে। এরা কেউ ভয় পায় না আপনাকে। আপনাকে তো দেখলে এরা ডিম ছুড়বেই এরা। সুপ্রিম কোর্টে যাবেন না, সুপ্রিম কোর্ট উনি জানেন, উনি সুপ্রিম কোর্টে যেতে পারেন। উনি সুপ্রিম কোর্ট যদি এই কেস নেয় তাহলে তো বলবো মানে আমার কিছু বলার নেই, মানে গড ফরবিড। অন্যদিকে দেখা যাচ্ছে সায়নী ঘোষ, যে তৃণমূলের একজন লড়াকু নেত্রী ছিল, সেই হাওয়াই চপ্পল, তারপরে সাদা শাড়ি, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুকরণে নিজেকে সাজিয়ে তুলেছিলেন। সেই সায়নী ঘোষের এমন পরিবর্তন, মানে এটাকে কিভাবে দেখছেন? এইসব লোককে নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না। একেবারে থার্ড ক্লাস, এদের নিয়ে আমি কোনো আমি অন্য কারো কথা বলবো না। থার্ড ক্লাস, নিয়ে আমি কোনো মন্তব্যই করবো না। মানে মন্তব্য করার মতো লোকই নয়। সায়নী ঘোষ, সে কিন্তু বিজেপিতে, সে কি যদি বিজেপিতে আসার চেষ্টা করে তাকে কি বলবেন, মানে কি বলতে চান? বিজেপি তো আসেনি, যদি আসার চেষ্টা করে সেটা মমতা ব্যানার্জি যদি আসার চেষ্টা করে সেটা প্রশ্ন হয়। আগে আসুক, তারপর দেখা যায়। আসেনি কি এরা? বিজেপিতে কেউ আসেনি, কোনো একটা নতুন পার্টিতে গিয়ে জয়েন করেছে। কিন্তু আমি বলছি এদের কোনো ক্লাস নেই এদের। আমি এদের নিয়ে কোনো মন্তব্যই করবো না। মানে সায়নী ঘোষ, এরা যা দুর্নীতি করেছে সেখান থেকে বাঁচার জন্য, এবং সায়নী ঘোষ রীতিমতো বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করেছিলেন এক এক সময়, মানে এক্ষেত্রে তাদের নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না নাকি সরকার থেকে? সরকার দেখবে, সেটা সরকার ভেবে দেখবে। আমি নেবে কি নেবে না সেটা আমি আগামী দিনে কি হবে সেটা তো বলতে পারছি না। সরকার দেখবে, তবে নেওয়া তো উচিত। মানে খুবই অত্যন্ত খারাপ হিউম্যান বিং এটা। বিশাল একটা তিন কামরা ফ্ল্যাট কিনেছে, সাইড রোল করতে, এত বড় ফ্ল্যাট কিনলো কি করে? একদিন একটা প্রোগ্রাম এসে দেখাচ্ছিল ওর বাবাও নাকি ওখানে নাম করে রংবাজ। হ্যাঁ, মানে ওখানে নাকি ফুটো মস্তান, তাকে ভয়টা পায়। দেখুন, রংবাজ তো নেই। সরকার পক্ষে থাকলে সবাই রংবাজি করতে পারে, এটা আমি আগেও বলেছি। বিরোধী পক্ষে থেকে রংবাজি করে তাহলে বুঝবো রংবাজ দম আছে তোমাদের। ঠিক আছে, আমি একটা শেষ প্রশ্নে যাব দাদা। আমরা ইতিমধ্যে দেখছি যে একের পর এক সরকার, মানে এই সরকার, আপনাদের সরকার, বর্তমান যে সরকার, সেই সরকার একের পর এক মানে পদক্ষেপগুলো গ্রহণ করছেন বা নিচ্ছেন, সরকার কাজগুলো করছেন, এক্ষেত্রে মানুষের সুবিধা হচ্ছে। মানে এইভাবে কত, মানে কিভাবে গড়ে উঠবে সোনার বাংলা, মানে কত তাড়াতাড়ির মধ্যে, কত দিনের মধ্যে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বেঙ্গল গত 49 বছর কোনো কাজ হয়নি, কোনো ইন্ডাস্ট্রি আসেনি, কোনো আসেনি। বেঙ্গল গত 49 বছর প্রায় শেষ হয়ে গেছে। নতুন সরকার এসে এখানে প্রথমত 60 বছরে এখানে কোনো নতুন বন্দর হয়নি, যেখানে সবকটা স্টেটে বন্দর হয়েছে। এখানে বন্দর এবং তার সঙ্গে কমিউনিকেশন সিস্টেমটাকে চালু করা হচ্ছে, প্রচুর রিফর্মস আনা হচ্ছে, আপনার আইনি রিফর্মস আনা হচ্ছে, স্কুল সিস্টেমের মধ্যে একটা বড় চেঞ্জ আনার চেষ্টা করা হচ্ছে। বিভিন্ন পেমেন্ট বা বিভিন্ন যে সোশ্যাল প্রজেক্ট, যেমন ধরুন 30 লাখের লক্ষ্মী ভান্ডার নিতে, এগুলোকে একটা কার্যকর করার ব্যবস্থা হবে যাতে এইসব লোকেরা না পায়। কিংবা ধরুন কালকে উনি বলেছেন যে যারা নাকি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে তাদের তো অবস্থা ভালো, তারা কেন হঠাৎ লক্ষ্মী ভান্ডার নেবে, অন্নপূর্ণা ভান্ডার নেবে? তো এখানে একটা স্ক্রিনিং করার ব্যবস্থা হচ্ছে। মহিলাদের যাতে নাকি এন্টারপ্রেনারশিপ, বাঙালি মহিলারা বহুদিনই তাদের মধ্যে একটা এন্টারপ্রাইজিং স্কিল আছে, তারা এন্টারপ্রেনার স্কুল, তাদের লোন দেওয়ার কথা ভাবা হচ্ছে। এনফোর্সমেন্ট অফ কন্ট্রাক্ট, এই যে কাজ করলে পেমেন্ট পাওয়া যায় না এটসেট্রা, এইখানে একটা চেঞ্জ আনা হবে, একটা ল আনা হবে আগামী দিনে, যেরকম আমার শুনেছি আর কি। এছাড়া আপনার ইজ অফ ডুইং বিজনেস, ধরুন এখানে ইনভেস্ট করতে এলে যাতে তেলেঙ্গানা বা অন্ধ্রপ্রদেশ বা গুজরাটের মতো একটা সিঙ্গল উইন্ডো সিস্টেম হয়, ভাবা হচ্ছে যাতে বড় ইনভেস্টমেন্ট আসে। এছাড়া তো ধরুন গত 1 মাসে আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় প্রায় 1 লক্ষ কোটি টাকার উপর উনি প্রজেক্ট স্যাংশন করেছেন সেন্ট্রাল গভর্নমেন্টে, যেটার যে ডিএটা জিএসটি আসবে বা যত লোক এখানে কাজ পাবে তারা যখন আবার মার্কেটে গিয়ে খরচা করবে, সেই টাকার যে জিএসটি আসবে সেখান থেকে কিন্তু সরকারের একটা আয় বাড়বে, যেটা ধরুন স্বাস্থ্য বা শিক্ষা খাতে খরচ করে দেয়। এখন সরকারের তো ফিনান্সিয়াল অবস্থা কিছুটা, এখন যে অবস্থায় মমতা ব্যানার্জি ছেড়ে গেছেন, ভয়ঙ্কর। বহু কন্ট্রাক্টরকে মমতা ব্যানার্জি পেমেন্ট করেননি, ওষুধ সাপ্লাই করে গেছে তাদের মমতা ব্যানার্জি পেমেন্ট করেননি।
তো সেখানে সরকার কিছুটা তো টালমাটাল মানে কিছুটা সমস্যার মধ্যে আছে, কিন্তু কাটিয়ে উঠবে আগামী দিনে। সেন্ট্রাল প্রজেক্টগুলো যেগুলো মনোনয়ন করতে দিলেন না, ওগুলো যদি করতে দেওয়া হয় শুধু তাতেই মানে আর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। সেদিকে যাচ্ছে, এবং আমি বলছি নেক্সট 8 বছরের দর্শকদেরও বলছি, নেক্সট 8 বছরের মধ্যে কিন্তু এটা একটা অন্য বেঙ্গল দেখা দেবে, এবং আমাদের ছেলে মেয়েদের ভালো করে পড়াশোনা করানো উচিত যাতে সেই ফলটা তারা পায়। আদারওয়াইজ কোনো তামিল, তেলেগু বা মালায়ালাম ছেলেরা এসে চাকরি করে ওই ফলটা খেয়ে বেরিয়ে চলে যাবে। আমাদের পড়াশোনা আমাদের করাতে হবে, স্কুল পড়ুক না পড়ুক তাকে অনলাইন পড়াশোনার প্রচুর সুযোগ আছে, এক্সেট্রা স্কিলিং করার সুযোগ আছে, বিজনেস শেখার সুযোগ আছে। এটা আগামী 8 বছরে করতে হবে। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকেও যারা আমাদের অনুষ্ঠানটা এতক্ষণ দেখছিলেন, এবং এরকম আরও ইন্টারভিউ বেসিস খবর দেখার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।